কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন চুরি করে কুমিল্লার ইকবাল, আবারও 5 দিনের রিমান্ডে। গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, আমরা আরো তথ্য নেওয়ার জন্য 5 দিনের রিমান্ডে নিয়ে ডিটেলস পরে জানাবো। লোকজন তাকে তখন এসে আটক করছে। আটক করার পরে তারা মনে করছে যে রোহিঙ্গা, চিকিৎসাবাদে সন্তুষ্ট হয়েছে না এটা রোহিঙ্গা না বাংলাদেশি আর কি, তো তখন তাকে ছেড়ে দিছে। সাম্প্রদায়িক হামলা নিয়ে নাটক সাজাচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন আইনমন্ত্রী। এই সাম্প্রদায়িক সম্প্রীতি আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ধ্বংস করছে। কুচক্রী মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ সেটা চরিতার্থ করার জন্য গন্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা জনগণ গ্রহণ করে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিপুল পরিমাণ সৌদি রিয়াল সহ বিমানবন্দরে আটক 2। অবৈধভাবে স্বর্ণ কিনতে অর্থ নেওয়া হচ্ছিল দুবাই। সাভারে পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের 6 সদস্য গ্রেফতার। বিসিএস প্রিলিমিনারি সহ সরকারি চাকরির 13টি পরীক্ষা অনুষ্ঠিত। একই দিন সব পরীক্ষা হওয়ায় ক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। একই দিনে 17-18টা পরীক্ষাটা আসলে আমাদের জন্য খুবই খারাপ একটা ডিসিশন হচ্ছে। বিসিএস তো অনেক বেশি টাফ, সেজন্য আমরা অন্যগুলো থেকেও বঞ্চিত হচ্ছি। উত্তরা থেকে আগারগাঁও কিংবা উত্তরা থেকে মতিঝিলি চালু করতে হবে মেট্রো রেল। স্টেশন করার সুযোগ নেই কারওয়ান বাজারে। প্রকল্পের অগ্রগতি 70% বেশি। কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন কক্সবাজারের চকরিয়ায় একটি মসজিদ থেকেও পবিত্র কোরআন শরীফ চুরি করেছিল। সেখানে মসজিদের খাদেম ও স্থানীয়রা গভীর রাতে তাকে আটক করেন। ওই ঘটনার মোবাইলে ধারণ করা একটি ভিডিও এসেছে সময় সংবাদের কাছে। কি কারণে কোরআন শরীফটি সে নিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা। 17 অক্টোবর রাত 2:30 কক্সবাজারের চকরিয়ার সবুজ পাহাড় মসজিদের খাদেম আজান শুনতে পান। ঘুম ভেঙে তিনি দেখতে পান মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের পর তার কাছে গামছায় পেঁচানো একটি কোরআন শরীফ দেখতে পান। চোর ভেবে তাকে আটক করে রাখা হয়। পরদিন সকালে তাকে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়। সেখানে স্থানীয়দের প্রশ্নের মুখে সন্দেহভাজন ব্যক্তি জানায় তার বাড়ি কুমিল্লা, নাম ইকবাল হোসেন। পুরো বিষয়টি তারা মোবাইলে ভিডিও ধারণ করেন। ইকবাল জানায় 16 অক্টোবর ফজরের নামাজের সময় সে চকরিয়া রোডের একটি মসজিদে প্রবেশ করে। মসজিদের অজুখানায় থাকা একটি গামছা দিয়ে সে পবিত্র কোরআন শরীফটি পেঁচিয়ে বের হয়ে যায়। সবুজ পাহাড় মসজিদের খাদেম ও স্থানীয়রা ইকবালের পরিচয় ও কোরআন শরীফটি তাদের নয় নিশ্চিত হয়ে গামছা ও কোরআন শরীফটি রেখে তাকে একটি পুরাতন শার্ট দিয়ে ছেড়ে দেয়। কক্সবাজারে আটকের সময় ওই শার্টটি তার গায়ে ছিল। রিমান্ডে থাকা ইকবাল হোসেন চকরিয়ার মসজিদ থেকে কোরআন শরীফ নেয়ার কথা স্বীকার করেছে পুলিশের কাছে। সিঁড়িতে বসে কোরআন শরীফ পড়তেছিল, তো লোকজন তাকে তখন এসে আটক করছে। আটক করার পরে তারা মনে করছে যে রোহিঙ্গা হয়তো বা, থানায় ফোন দিয়েছে। তারপরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেছে। সবাই মনে করছে যে না, জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হয়েছে না এটা রোহিঙ্গা না বাংলাদেশি আর কি, তো তখন তাকে ছেড়ে দিছে। তো ওইটা আবার ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিছে। চুরি করা কোরআন শরীফটি কোনো মন্দিরে রাখার পরিকল্পনা ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আমরা প্রতিবেদনটি দেখছিলাম কুমিল্লায় ধর্ম অবমাননার বিষয় নিয়ে। এই মুহূর্তে আসলে কুমিল্লার যে মামলাগুলো রয়েছে সেগুলো আসলে কি অবস্থা? কুমিল্লার ঘটনায় এখন পর্যন্ত 89 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে 4 জনকেই মূলত প্রধান অভিযুক্ত করা হচ্ছে। এই 4 জনকে আজকে আবারও আদালতে হাজির করা হয়েছিল এবং ফের 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং এর আগেও এই 4 জনের 7 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে নেওয়ার কারণ হচ্ছে এই দুটি। একটি কারণ হচ্ছে যে এই মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে 24 অক্টোবর এবং সিআইডি আজকে আদালতকে জানিয়েছে যে তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাচ্ছেন এবং তথ্যগুলো যাচাই বাছাই করা হবে। তবে এখন পর্যন্ত এই 4 জনের কেউই কিন্তু আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
আমরা যদি চারজনকে দেখাই, ইকবাল মূল হোতা, তিনিই নানুয়া দিঘির পাড় যে অস্থায়ী মন্দিরে কোরআনটি রেখেছিলেন, এটি মোটামুটি পরিষ্কার এখন পর্যন্ত। ইকরাম, এই ইকরামই হচ্ছে ইকবালের সহযোগী, সে বিএনপির সক্রিয় কর্মী, বিএনপি নেতাদের সঙ্গে তার ছবিও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং এই ইকরামই কিন্তু মূলত প্রথম 999 ফোন করে পুলিশকে ডাকা হয়, পুলিশকে ডাকে। এবং ইকবাল যখন গদা হাতে রাস্তায় ঘুরছিল তখন ইকবালের আশেপাশেই ছিল কিন্তু ইকরাম। আর ফয়সাল হচ্ছে মাজার মসজিদের খাদেম। ইকবাল যখন মসজিদ থেকে কোরআন নিতে যাচ্ছিলেন বা নিতে গিয়েছিলেন, সে সময় ফয়সাল এবং হাফেজ হুমায়ুন এই দুজন মসজিদেই ছিলেন এবং তাদের সাথে কিছুক্ষণ কথাও বলেছেন ইকবাল। মূলত এই চারজনকে ঘিরেই এখন তদন্ত ঘুরছে। আর বাকি যে আসামিগুলো রয়েছে সেই আসামিগুলো কারাগারেই রয়েছে। এবং পুলিশ বলছে, সিআইডি বলছে যে খুব দ্রুতই এই ঘটনায় আসামিরা দায়ী স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বা তারা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত হাজির করে খুব দ্রুতই এই মামলাগুলোর চার্জশিট তারা দিতে পারবেন। আর আজকে জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে মন্দিরে হামলা হয়েছিল, সেই হামলা এবং হিন্দুদের বাড়িতে হামলার ঘটনার আগামীকালকে 6 বছর হতে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এই মামলাগুলোর কোনো বিচার হয়নি বা কোনো তদন্ত এখনও শেষ হয়নি। যদিও একটি মামলার তদন্ত নভেম্বরে শেষ হবে এবং বিচার শুরু হবে বলে এমনটা জানিয়েছেন আমাদের উজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া সহকর্মী। তিনি একটি রিপোর্ট পাঠিয়েছেন, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। 2016 সালের 30 অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘর মন্দিরে হামলার ঘটনা ঘটে। ঘটনার দিন সদরের কলেজ মোড় থেকে পৃথক দুটি সমাবেশ লাঠি নিয়ে প্রতিবাদ মিছিল বের করে। পরে মিছিলকারীরা হিন্দু সম্প্রদায়ের পাড়ায় ঢুকে 10টি মন্দির ও শতাধিক ঘর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। সেদিনের নারকীয় তাণ্ডবে ভুক্তভোগী ও পুলিশের পক্ষ থেকে 8টি মামলা হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। 5 বছরেও শেষ হয়নি তদন্ত কাজ। এতে ক্ষোভ আর হতাশা নিয়ে দিন কাটছে ভুক্তভোগীদের। 5 বছর আগে থেকে এখন আমরা মন্দির সুন্দর পরিবেশ হইতেছে, ওইলে কি হবে? আমরা যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে, এই ঘটার কারণে আমরা মনে আতঙ্ক। আগের যে ঘটনাগুলো হয়ে গেল সেইটার তো আমরা বিচার পাইছি না, আজ পর্যন্ত পাই না। আবার ওই কুমিল্লাতে আবার এক দরবার হয়ে গেল। এ ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। আমরা ওই বহু চেষ্টা করছি সেটা পরিপূর্ণ বিচার পাওয়ার জন্য। এটার আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। পুলিশ সুপার জানান, গৌর মন্দিরে হামলার ঘটনার মামলাটির বিচার প্রক্রিয়া শুরু হবে আগামী 30 নভেম্বর। বাকি মামলাগুলোর তদন্ত কাজও প্রায় শেষ পর্যায়ে। মূল যে মামলাটি ছিল গৌর মন্দির হামলার, আগামী 30 নভেম্বর এই মামলার চার্জ গঠনের জন্য রয়েছে। একই সাথে বাকি যে মামলাগুলো রয়েছে আমরা তদন্তের শেষ পর্যায়ে নিয়ে এসেছি। এদিকে দেশে একের পর এক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটার পেছনে বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন সচেতন মহল। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই ধরনের ঘটনা একের পর ঘটছে। নাসিরনগর হামলার ঘটনায় 125 জনকে গ্রেপ্তার করা হলেও মামলাগুলোর তদন্ত কাজ শেষ না হওয়ায় সবাই জামিনে মুক্ত আছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এই যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম, আসলে যে এখানেও কিন্তু 5 বছর শেষ হয়ে 6 বছর হতে শুরু করলো, তারপরেও বিচার শুরু হয়নি। তো এই যে সাম্প্রদায়িক সহিংসতা, এই মামলাগুলোর আসলে বিচার কাজ কেন হয় না? বিচার কাজ কেন হয় না, এটি কিন্তু এখন সবচেয়ে বড় বিষয়। আমরা যদি দুটি উদাহরণ বারবারে ঘুরে ফিরে আসে, একটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং কক্সবাজারের রামু। নাসিরনগরের ঘটনা তো রিপোর্টে আমাদের সহকর্মী বর্ণনাই করেছেন। যদি সংক্ষেপে আরেকটু বলে রাখি আবারও, যে এই ঘটনাটি ঘটেছিল 30 অক্টোবর 2016 সালে। মামলা হয়েছে 8টি, আসামি 125 জন ছিলেন, তার মধ্যে তারা সবাই জামিনে বের হয়ে গেছেন। অবস্থা যেটি যে এখনও তদন্ত শেষ হয়নি, যদিও পুলিশের একজন কর্মকর্তা বলছিলেন যে নভেম্বরে একটি মামলার চার্জশিট বা বিচার শুরু হবে, তারা আশা করছেন। কিন্তু এখন প্রশ্নটা হলো যে এই মামলাগুলোর তদন্ত এতদিন কেন ঝুলেছিল, এই প্রশ্নের উত্তর কে দেবে, সেটি কিন্তু এখন বড় বিষয়। আর বিশেষজ্ঞ বলেন, সব পক্ষই কিন্তু বারবার বলছেন যে বিচারহীনতার সংস্কৃতি এই নাসিরনগরের ঘটনার কিন্তু একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আরেকটি যদি উদাহরণ দেখতে পারি, কক্সবাজারের রামুর ঘটনা। কক্সবাজারের রামুর ঘটনাটি ঘটেছিল 19 ও 30 সেপ্টেম্বর 2012 সালে। 19টি বৌদ্ধবিহারে ভাঙচুর করা হয়েছিল, হামলা করা হয়েছিল, শতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট এগুলো করা হয়েছিল। এই ঘটনায় মামলা হয়েছিল 19টি, আসামি ছিলেন 5624 জন, গ্রেফতার ছিলেন 277 জন। আসামিরা ধাপে ধাপে মুক্ত হয়ে গেছেন, কারামুক্ত হয়েছেন। কারণটা হচ্ছে যে এসব মামলার বিচার শুরু হয়েছে কিন্তু বিচার আর এগোয় না।
সাক্ষী আসে না, তদন্ত কর্মকর্তা বদলি হয়ে গেছে, নানান কারণে এই মামলাগুলোর এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বা বিচার এখনও শেষ হয়নি। অভিযুক্ত করা হয়েছিল, চার্জশিট যে দেওয়া হয়েছিল, চার্জশিটে প্রায় 995 জনকে অভিযুক্ত করা হয়েছিল। এখন এইসব মামলার বিচার না হওয়ার কারণে অনেকের মনে একটি ধারণা তৈরি হয়েছে যে সাম্প্রতিক সময়ে যে হামলাগুলো, সহিংসতাগুলো হয়েছে এগুলোরও বিচার হবে না। কিন্তু যদিও আইনমন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এগুলোর বিচার হবে, কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসতে হলে মামলার তদন্ত শেষ হওয়া লাগবে, কিন্তু তদন্তই হয় না। তদন্ত না হলে কিভাবে এই মামলাগুলোর বিচার শেষ হবে? আমরা মোট এই যে গত কয়েকদিনের 13 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত যে সহিংসতাগুলো হয়েছে, এই ঘটনায় আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি মোট মামলা হয়েছে 102টি, আসামি 20,619 জন, গ্রেফতার 584। এই এত সংখ্যক মামলা হয়েছে, কিন্তু এই মামলাগুলোর তদন্ত যদি আইনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ না হয়, তাহলে এই মামলাগুলোর ভবিষ্যৎ নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। এখন প্রশ্ন যেটি হচ্ছে যে বিচার কেন বিলম্বিত হয়? এখানে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আমরা এই যে যেমন দেখেন 102টি মামলা হচ্ছে, এই মামলায় আসামির সংখ্যা 20,619 জন। এই যে অজ্ঞাতনামা আসামি হাজার হাজার করা বা প্রকৃত আসামিদের চিহ্নিত না করে নামে বেনামে বিভিন্ন মামলা বা মামলার সংখ্যা, আসামির সংখ্যা বাড়ানো, এই কারণেই মূলত বিচারগুলো খুব দ্রুত হয় না। একই সঙ্গে যেটি বারবারই বলা হচ্ছে যে ঠিক সময় তদন্ত হয় না, এটিও কিন্তু একটি বিচার বিলম্বিত হওয়ার কারণ। আরেকটি কারণ হচ্ছে যে সাক্ষী এবং মামলার তদন্ত কর্মকর্তারা ঠিকমতো আদালতে হাজির হন না। যেসব মামলার বিচার শুরু হয়েছে কিন্তু সাক্ষীগুলো ঠিকমতো আদালতে যাচ্ছে না, তদন্ত কর্মকর্তা যিনি তদন্ত করতে করতে হঠাৎ করে তদন্ত কর্মকর্তা বদলি হয়ে যাচ্ছেন, আরেকজন আসছেন। এইসব কারণেই মূলত এই বিচারগুলো বা বিচার হতে বিলম্ব হচ্ছে। মূলত এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িক যে সহিংসতা, এগুলো ফৌজদারি অপরাধ, এসব মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে আগে দ্রুত তদন্ত শেষ করা, এরপরে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে আইনে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই যদি বিচার শেষ করা যায়, প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা যায়, তাহলেই হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশের কথা আমরা বলছি সেটি পুনঃপ্রতিষ্ঠিত হবে। সাদিয়া। আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে দেশের জনগণেরও কিন্তু সেরকমটাই প্রত্যাশা যে এই ধরনের হামলা মামলার বিচারগুলো যত দ্রুত আসলে সম্ভব সেটি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন স্টুডিও থেকে সহকর্মী আফজাল হোসেন। সাম্প্রদায়িক হামলা নিয়ে সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ তুলেছেন বিএনপি নেতারা। নিরপেক্ষ সরকার ছাড়া দলটি আর কোনো নির্বাচনে যাবে না বলেও আবারও জানালেন তারা। জাতীয় প্রেসক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপি নেতারা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কর্মসূচিতে যোগ দেন ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিনে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা পূজামূল্য ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সেই বিশৃঙ্খলা আজকে বিএনপির ঘাড়ে চাপানোর জন্য আজকে মিথ্যে মামলা দিচ্ছে, গ্রেফতার করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে ধ্বংস করছে, এটার প্রতিবাদে আমরা একটা সভা করেছিলাম। উল্টো তারা আবার মামলা দিয়েছে আপনার 1600 মানুষের বিরুদ্ধে। এত ভয় পান কেন? ভয় পান এই জন্য যে আপনাদের পায়ের নিচে মাটি নাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা দেখতে চান। ভূতের মুখে রাম নাম। এই তিনটা ইলেকশন তারা ধ্বংস করলো। একই দিন জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সঙ্গে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সবার আগে তাদের বিচার হবে এই জন্যে যে তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা পঙ্গু এবং বিকলাঙ্গ একটা রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। এই দানবীয় সরকারকে সরিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
সারা দেশে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কিছু কুচক্রী মহল তাদের নিজস্ব ও দলীয় স্বার্থ হাসিলের জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া অ্যাম্বুলেন্স গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, যতদিন বঙ্গবন্ধুর আদর্শ জীবিত থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। যে কুচক্রী মহল তাদের নিজস্ব এবং ব্যক্তিগত স্বার্থ এবং কিছু দলীয় স্বার্থ যা তদন্তে বেরিয়ে আসছে সেটা চরিতার্থ করার জন্য গন্ডগোল লাগিয়েছিল, কিন্তু সেটা কিন্তু জনগণ গ্রহণ করে নাই। যতক্ষণ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে হয়ে গেল সম্প্রীতির কনসার্ট। অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে নগরীর জামাল খান মোড়ে জড়ো হন হাজারো তরুণ তরুণী। এছাড়া রাজশাহীতেও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করে মৌন মিছিল করেছেন সর্বস্তরের মানুষ। সম্প্রীতি, দেশাত্মবোধক আর জাগরণী গান গেয়ে মঞ্চ থেকে এভাবেই প্রতিবাদ জানানো হয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। চট্টগ্রামের জামাল খান মোড় এলাকায় সম্প্রীতি কনসার্টে অংশ নেয় স্থানীয় বেশ কয়েকটি ব্যান্ড দল। এই সময় তরুণ শিল্পীদের সঙ্গে গান গেয়ে অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে দেন হাজারো তরুণ তরুণী। হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই আমাদের ভাই ভাই, তাই আমরা কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ করবো না। আমাদের বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ছিল, এরপরেও সারা জীবনই অসাম্প্রদায়িক থাকবে। কোনোখানে ভেদাভেদ থাকবে না, সব নির্বিশেষে আমরা সবাই এক হয়ে থাকতে চাই। ৭১-এর অসাম্প্রদায়িক চেতনাকে উজ্জীবিত করতেই এই কনসার্টের আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের নতুন প্রজন্ম যত বেশি সমৃদ্ধির বন্ধনে আবদ্ধ হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারই কারণে আজকের এই আয়োজন। এদিকে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজশাহী নগরীর বাটারমোড় এলাকা থেকে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে সনাতন পরিবার নামে একটি সংগঠন। এ সময় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। অবিলম্বে যে হামলা আক্রমণগুলো হয়েছে তাদের সুষ্ঠুভাবে তাদের বিচার যাতে সম্পন্ন হয়। সমস্যা যে মূল, সেই মূলেই যেন সমস্যা আমরা সমাধান করতে পারি। আলোর মৌন মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। ওমর ফারুক, সময় সংবাদ। রাতের সময় আরো থাকছে, ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। শীতের মৌসুমে দর্শনার্থী আরো বাড়ার আশা পর্যটন ব্যবসায়ীদের। পাচারের সময় বিপুল পরিমাণ সৌদি রিয়াল সহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগেজ পার্টির 2 সদস্যকে আটক করা হয়েছে। অবৈধভাবে স্বর্ণ কিনতে এই অর্থ দুবাই নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। শুক্রবার সকালে জুয়েল ও গোলাম রব্বানী নামে 2 জন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তারা ভোর 5:40 গালফ এয়ারের ফ্লাইটে বাহরাইন যাওয়ার চেষ্টা করেন। তাদের পাসপোর্ট ও টিকিট চেক করে গোয়েন্দারা জানতে পারেন সকাল 8:40 বাহরাইন নামার পরই অন্য একটি ফ্লাইটে জুয়েল ও রব্বানী দুবাই রওনা হবেন। তখন থেকেই তাদের ওপর নজরদারি শুরু করেন গোয়েন্দারা। সব প্রক্রিয়া শেষে বিমানের গেট পর্যন্ত পৌঁছেও যায় জুয়েল ও রব্বানী। তখনই তাদের ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো 6 লাখ সৌদি রিয়াল পায় আর্ম পুলিশের একটি দল। এই 2 জনকে আটক করে তাদেরকে যখন সার্চ করা হয় তখন তাদের কাছে সৌদি রিয়াল 6,05,000 সৌদি রিয়াল তাদের কাছে পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় মূল্যমান হয় 1,40,00,000 টাকার মতো। এই অর্থ ওনারা কি কারণে নিয়ে যাচ্ছেন এই সম্পর্কে ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। এই অর্থের কোনো ডিক্লারেশন ছিল না যে ওনারা নিয়ে যাচ্ছেন। পুলিশ জানায় আটককৃতরা প্রতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করত। ওনারা হচ্ছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। প্রবাসী যাত্রী ভাই বোনদের জন্য যেই ব্যাগেজ সুবিধাটা দেওয়া আছে, এই ব্যাগেজ সুবিধাটাই আসলে এরা নেন। এই ব্যাগেজ সুবিধাটা নিয়ে ওনারা এই বিভিন্ন পণ্য, গোল্ড, কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য ওনারা দেশের ভিতরে নিয়ে আসেন। এটাই ওনাদের মূল ব্যবসা বলে আমরা জানতে পেরেছি।
জব্দকৃত অর্থ স্বর্ণ চোরাচালানে ব্যবহারের জন্য দেশ থেকে সংগ্রহ করে দুবাই নেওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পুলিশের ইউনিফর্ম, আইডি কার্ড, ওয়াকিটকি, পিস্তল সবকিছুই ছিল শামীম রেজার। এভাবেই ভুয়া পুলিশ সেজে 3 বছর ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছিল সে। রেজা সহ চক্রের 6 সদস্যকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। সে সাব ইন্সপেক্টর আমিনুল নাম ব্যবহার করে তার ডাকাত দল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে টর্চ দিয়ে গাড়ির সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়া মাত্র তারা অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে উইদিন 5 মিনিটস তাদের মালামাল লুটপাট করে তারা পালিয়ে যায়। এই শামীম রেজার একটি গ্যারেজ রয়েছে, সেখানে ইতিমধ্যেই 30টির মতো সিএনজি আমরা পেয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাভারের রাধাসন এলাকায় অভিযান চালায় র্যাব। ডাকাতির প্রস্তুতিকালে রেজা সহ 6 জনকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চক্রটি রাতে মহাসড়কে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইও করত। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যবহৃত জিনিসপত্র তাদের হাতে কিভাবে গেল তাও খতিয়ে দেখছে র্যাব। পুলিশের পোশাক এবং পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ফুল ইউনিফর্মে পরিহিত হতে যা যা প্রয়োজন সবই তারা ব্যবহার করেছে। বেল তো বাইরে, আমি তো আগেই বলছি যে এটা বাইরে কিনতে পাওয়া যায়। এই বিষয়টা আমরা খতিয়ে দেখব। সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজিও করত চক্রটি। র্যাব জানায়, তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। অনুষ্ঠিত হলো 43তম বিসিএস প্রিলিমিনারি সহ সরকারি চাকরির 13টি পরীক্ষা। অংশ নেন কয়েক লাখ পরীক্ষার্থী। তবে একই দিন সব পরীক্ষা হওয়ায় অনেকেই পরীক্ষায় অংশ নিতে পারেনি। আর এতে ক্ষোভ জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। সোনার হরিণ একটি চাকরি পেতে এমনই ভিড় প্রতিটি কেন্দ্রে। দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বিসিএস 43তম পরীক্ষা যুদ্ধে শুক্রবার অংশ নিয়েছেন 4,35,190 জন। 1814টি পদের বিপরীতে লাখো চাকরি প্রত্যাশীর এই পরিসংখ্যান জানান দেয় দেশের কর্মসংস্থানের বিপরীতে বেকারত্বের বিশাল ব্যবধান। বিসিএস ক্যাডার হচ্ছে উন্নত মানের একটা ভালো একটা পজিশনে যাওয়া যায়, সেটাই অন্যান্য জায়গায় যেটা পসিবল হয় না। মানিকগঞ্জ থেকে আসছি আশা নিয়ে মেয়ে পরীক্ষা দিয়ে পাশ করব। বিশেষ পরীক্ষা ভালোভাবে দিতে পারে, হয়তো দেখা যায় একটা কর্মসংস্থান হলে আমি লাইফটাকে সুন্দরভাবে স্ট্রাগল করতে পারবো। 8টি বিভাগে 369টি কেন্দ্রে সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা, শেষ হয় বেলা 12টায়। তবে একই দিনে গুরুত্বপূর্ণ আরও 12টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা হয়েছে। পকেটের টাকা খরচ করে একাধিক আবেদন করেও অংশ নিতে পারেননি পরীক্ষার্থীরা। একই দিনে 17-18টা পরীক্ষাটা আসলে আমাদের জন্য খুবই খারাপ একটা ডিসিশন হচ্ছে। টিউশনি করা, টাকাগুলো আর্ন করা, সেখান থেকে কিছু টাকা দিয়ে ফ্যামিলি চালাই এবং কিছু টাকা আমরা কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করি। এখন এই অ্যাপ্লাইগুলো করা সত্ত্বেও আমাদের অন্য জায়গায় পরীক্ষাগুলোর সিট পড়ার কারণে আমরা কিন্তু দিতে পারছি না। সিস্টেম অনেক বেশি টাফ, সেজন্য আমরা অন্যগুলো থেকেও বঞ্চিত হচ্ছি। কেউ কেউ আবার একটি পরীক্ষা দিয়ে দৌড়াতে দৌড়াতে এসেছেন অন্য একটি পরীক্ষা দিতে। সকালে পড়ছে বিসিএসে, ওটা ছিল ঢাকা কলেজে, আর এখন ইডেনে আর হোম ইকোনমিক্সে পড়ছে অর্থ মন্ত্রণালয়ে। করোনা মহামারীতে দীর্ঘদিন চাকরির সুযোগ বন্ধ থাকার পর এখন সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও চাকরি প্রার্থীদের জন্য সরকারের নেই কোনো সমন্বিত উদ্যোগ। আর এই কারণেই শিক্ষিত বেকারেরা বঞ্চিত হচ্ছেন মেধা যাচাইয়ে, এমন অভিযোগ বিশেষজ্ঞদের। শিক্ষিত বেকারদের দেখভাল করার জন্য, অন্তত তারা চাকরির জন্য যেন পরীক্ষাটা ঠিকমতো দিতে পারে, সেটা দেখভাল করার মতো কেউ নাই। এই ব্যাপারে আমি মনে করি যে সরকারের নজর দেওয়া উচিত। সরকারি হিসেবে দেশে কর্মক্ষম বেকারের সংখ্যা 27 লাখ বলা হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর জরিপে এই সংখ্যা প্রায় 3 কোটি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে চাহিদা বাড়ার সুযোগে সবজির বাজারে আগুন, ফাঁকা পকেট, ক্রেতাদের নাভিশ্বাস। ইলিশের সরবরাহ বাড়লেও দাম চড়া। আগামী বছর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু করতে না পারলে উত্তরা থেকে আগারগাঁও রুট ধরেই চলাচল শুরু করবে দেশের প্রথম মেট্রো রেল। কর্তৃপক্ষ বলছে, কারওয়ান বাজারে টার্ন করার ব্যবস্থা থাকলেও কারিগরি কারণেই আগারগাঁও কিংবা মতিঝিলের বাইরে কোনো স্টেশন চালু করা সম্ভব নয়। যদিও এখনও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর কথাই ভাবা হচ্ছে। বাবুল হোসেনের ছবিতে রাশেদ লিমনের রিপোর্ট। এমআরটি লাইন 6-এর হাত ধরেই মেট্রো রেলের যুগে পা দিচ্ছে বাংলাদেশ। শুরু থেকেই এই প্রকল্প দুটি ভাগে ভাগ করে কাজ করছে কর্তৃপক্ষ। প্রথম অংশ উত্তরা থেকে আগারগাঁও, পরের অংশ আগারগাঁও থেকে মতিঝিল।
উত্তরা থেকে আগারগাঁও 11.73 কিলোমিটার ভায়াডাক্টে 9টি স্টেশন। এই অংশে প্রথম 4টি স্টেশনে শুরু হয়েছে ট্রায়াল রান। প্যাকেজ 1-এর সার্বিক অগ্রগতি 84.58%। অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.11 কিলোমিটার পথে 7টি স্টেশন নিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, প্রেস ক্লাব হয়ে এগিয়েছে মতিঝিলের পথে। এই অংশের কাজ এগিয়েছে 60%-এর বেশি। 18.652 কিলোমিটার ভায়াডেকের কাজ কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। কর্তৃপক্ষের এবারের টার্গেট আগামী বছরই বাণিজ্যিক যাত্রা। আপাতত প্রথম লক্ষ্য উত্তরা থেকে মতিঝিল, তবে তা সম্ভব না হলে প্রাথমিক যাত্রা উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে আগারগাঁওয়ে। যদিও কাজের অগ্রগতি বলছে চাইলেই সেই সময়ে কারওয়ান বাজার পর্যন্ত যাওয়া যায়। সেক্ষেত্রে কারওয়ান বাজার টার্নওভার থাকলেও ট্রেন চলাচলের পুরো সিস্টেম 2টি প্যাকেজে বিভক্ত হওয়ায় হয় মতিঝিল, না হয় আগারগাঁওতেই থামতে হবে তাদের। যেই সফটওয়্যারে ট্রেনটা চলবে সেই সফটওয়্যারটা কারওয়ান বাজার পর্যন্ত না, তার একটা অংশ হচ্ছে আগারগাঁও পর্যন্ত, দ্বিতীয়টা হচ্ছে মতিঝিল পর্যন্ত। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরই এই প্রকল্প উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও বাকি অংশ অর্থাৎ মতিঝিল পর্যন্ত চালু করতে নির্ধারিত সময় অর্থাৎ 24 সাল পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে না, সেটি হলফ করেই বলা যায়। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কেবল নেটওয়ার্ক সিস্টেম ডিজিটালাইজড হলে তখন আলোচনার মাধ্যমে পে চ্যানেল নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসিতে ইলেকট্রনিক মিডিয়ার মান উন্নয়নে ক্লিনফিট প্রচার শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি আরও বলেন, বিজ্ঞাপন নির্ভরতা কমাতে না পারলে মানসম্মত অনুষ্ঠান নির্মাণ সম্ভব না। সরকারের দিক থেকেও একটা উদারতা দেখাতে হবে। যদি একটি নির্দিষ্ট সময়ে নির্ধারণ করে দিয়ে এই সেট অফ বক্স আমদানি করার জন্যে একদিকে যেমনিভাবে শুল্কে কিছুটা ছাড় দেওয়া, অন্যদিকে যারা গ্রাহক যারা হবেন অর্থাৎ এই সেট অফ বক্স যারা কিনবেন, এই কেবল নেটওয়ার্কের সাথে যারা জড়িত আছেন বা কোম্পানি যারা জড়িত আছেন, তারা যেন চাপ সৃষ্টি না করেন আমাদের দর্শক শ্রোতা যারা আছে। এর ফলে কিন্তু গ্রাহক সংখ্যা কমে যেতে পারে। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে এসে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। শুধু সবজি কিনেই পকেট ফাঁকা অনেকের। নিষেধাজ্ঞা শেষে সরবরাহ বাড়লেও বাড়তি দামেই বিক্রি হয় ইলিশ। ইনকাম কম, খরচ বেশি হয়ে যাচ্ছে। ঢাকা শহরে থাকার মতন ব্যবস্থা নাই। সাপ্তাহিক ছুটির দিনে সাত সকালে বাজারে এসে একটা লাউ আর শিম কিনতেই পকেট ফাঁকা বেসরকারি চাকরিজীবী সাদ্দাম হোসেনের। হবেই বা না কেন, বাজারে 1 কেজি শিমের দাম উঠেছে 200 টাকা। কাঁচামরিচ কিনতে খরচ হচ্ছে 160 টাকা। স্বস্তি নেই শসা, বেগুন, পটল সহ অন্যান্য সবজির বাজারেও। শসা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। জাস্টিফাই বা কোনো বিষয়টা তদন্ত করা এটা নাই। বেতনতে 60 টাকা, তোমার বেগুন 100 টাকা করে কিনতে হবে, কিছু করার নাই। গত সপ্তাহ থেকে এখন এই সপ্তাহে বেশি মূল্য। এত বৃদ্ধি হলে তো আমাদের মতো মানুষের চলা অসম্ভব। বাজারে বরাবরের মতো এবারেও সরবরাহ কমার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা, পাশাপাশি দায় চাপাচ্ছেন আড়তদারদের ওপর। একটা পালং শাক ধরেন 17 টাকা কিনা, তো খরচ হলে ধরেন 18 টাকা পরে, তাহলে 25 টাকা বেচতে হবে আমাকে। দোকানবার আছে, ওই হিসাব করে মাল বেচতে হয়। পাইকারি বাজার দাম বেশি, আমরা ওই দামে কিনে আনতে হয়। এই করলা 300 টাকা পারলাম, 60 টাকা কেজি, বেশি আমরা 80-70। নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে অন্যান্য দেশি মাছের দাম। মিডিয়াম সাইজগুলো 900 টাকা কেজি, দাম অনেক বেশি। মাছ ধরা পড়তেছে বাজারে, তো দাম বেশি, আমরা তো কিতারা তো কম দামে পাচ্ছি না। কেজিতে 200 টাকা বেশি। 1.5 কেজি মাছটা আনছিলাম 900 টাকা কেজি, আজকে 1100 টাকা কেজি আনছি। হুট করে বাড়লেও চলতি সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ব্রয়লার 180 টাকা ছিল, এই সপ্তাহে 150 টাকা। খাবারের দাম বাড়তির কারণে ব্রয়লার দাম বাড়ছে। বাজারে অপরিবর্তিত আছে অন্যান্য মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 580 টাকা কেজি দরে, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে সই করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বাড়াবে।
রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে বৃহস্পতিবার বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক সই হয়। এতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি এবং দেশটিতে সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটন সহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানিগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের সহায়তারও কথা জানান সালমান এফ রহমান। এর আগে গেল 19 সেপ্টেম্বর সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। এরই পরিপ্রেক্ষিতে অল্প সময়ের মধ্যে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হল। ওমর ইনান, সময় সংবাদ। ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা। নভেম্বর থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। এতে করে করোনাকালীন ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন এখানকার ব্যবসায়ীরা। সাগরের নীল জলরাশি, নেই উত্তাল ঢেউ, উপকূলের খুব কাছেই নৌকা নিয়ে মাছ শিকার করছেন জেলেরা। প্রকৃতিও বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতল সাগরে পর্যটকের উপচে পড়া ভিড়। সাগরের নোনা জলে সমুদ্র স্নানে ব্যস্ত অনেকে, আবার টিউবে চড়ে গা ভাসাচ্ছে কেউ বা পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে রয়েছেন আনন্দে। সাপ্তাহিক ছুটির দিনে সৈকতের প্রতিটি পয়েন্টের দৃশ্যই এমন। বাবা মা সবাইকে নিয়ে এসেছি, ভাই বোন, খুব মজা লাগছে। আসার পরে দেখলাম পরিবেশ ভালো, সবাই সুশৃঙ্খলভাবে এনজয় করতেছে। স্পেশালি ওর জন্য আসা আর কি, ছোট বাবু দেখবে কেমন এনজয় করে। শীত মৌসুম শুরুর আগেই বাড়ছে পর্যটকের আগমন। তবে নভেম্বর মাস থেকে পর্যটকের ভিড় বাড়বে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। পর্যটকের আগমন বেড়েছে, তো আমরা আশা করছি সামনের যেহেতু সিজনও শুরু হচ্ছে, আমরা ভালো কিছু আশা করছি আগামী সিজনগুলোতে আমাদের পর্যটকরা আসবেন। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকের আগমন বাড়তে থাকায় সৈকত সহ পর্যটন কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটা পয়েন্টে সবসময় টহলে আছি, পর্যটকরা যাতে জোয়ার ভাটার সময়টা জানতে পারে, সেক্ষেত্রে আমরা বিশেষ মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর ঘুরে বেড়ালেও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু না হওয়ায় যেতে পারছেন না প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারের চকরিয়াতেও মসজিদ থেকে কোরআন চুরি করে কুমিল্লার ইকবাল। উদ্দেশ্য খতিয়ে দেখছে পুলিশ, আবারও 5 দিনের রিমান্ডে। সাম্প্রদায়িক হামলা নিয়ে সরকারের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ বিএনপির। সম্প্রীতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত একটি মহল, বললেন আইনমন্ত্রী। এ ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ে।